বনমালী নিশুতি রাত। বাড়িটা এক একবার প্রাণঘাতী আলোয় চমকে উঠে অন্ধকারে আড়ষ্ট হয়ে যাচ্ছে। চারু পা চালিয়ে বারান্দাটুকু পার হয়ে গেল। কি জানি, একটা বজ্র যদি তার ঘরে এসেই পড়ে। পরের ঘরের দরজা ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। ঘরের মধ্যে দুপা আগিয়েই চারু থমকে দাঁড়িয়ে পড়ল। এ দৃশ্য তাকে দেখতে হবে, চারু তা কল্পনাও করেনি। মেঘগর্জনে পরী ভয় পাবে এ আশঙ্কা কয়েক মিনিটের জন্যেও তার পোষণ করবার প্রয়োজন ছিল না। পরী একা নয়, বনমালীর বুকের কাছে যদিও সে জড়সড় হয়েই তার কথা শুনছে, সেটা ভয়ে নয়। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সরীসৃপ। আজকের গল্প পাঠে আমি সৌমজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প সরীসৃপ। চারিদিকে বাগান, মাঝখানে প্রকাণ্ড তিনতলা বাড়ি। জমি কিনে বাড়িটি তৈরি করতে চারুর শ্বশুরের লাখ টাকার ওপর খরচ হয়েছিল, কিন্তু মোটে 30,000 টাকার দেনার দায়ে এই সম্পত্তি চারুর হাত থেকে খসে বনমালীর হাতে এলো। প্রথম বয়সে চারু তার টনটনে বুদ্ধির সাহায্যে শ্বশুরের সম্পত্তির এমন চমৎকার বিলি ব্যবস্থাই করেছিল যে আত্মীয় পর কেউ কোনোদিন কোনো দিক দিয়ে তার একটা পয়সা অপচয় করতে পারেনি। কিন্তু বুদ্ধির তীক্ষ্ণতা এবং বিকারহীনতা বজায় রাখতে চারুর 3টি বিশেষ অসুবিধে ছিল। প্রথমত, আজীবন তাকে স্ত্রীলোক হয়েই থাকতে হলো, আর দ্বিতীয়ত, তার আধপাগলা স্বামী 20 বছরের মধ্যেও একদিনও প্রাণত্যাগ করল না, অথচ এই 20 বছরে প্রত্যেকটি মুহূর্ত বেশ ভালো মানুষের মতোই স্ত্রীর চরিত্রে ভয়ঙ্কর সন্দিহান হয়ে রইল। আর তৃতীয়ত, বয়স বাড়ার সঙ্গে চারুর একমাত্র পুত্রটিরও স্বাভাবিক বুদ্ধির বিকাশ পাওয়ার কোনো লক্ষণই দেখা গেল না। শেষ জীবনে শ্রান্ত ক্লান্ত ভীরুতাগ্রস্ত চারু তাই সম্পত্তির সুব্যবস্থার নামে নানা রকম মজা করতে লাগলো। যেদিকে ক্ষতির সম্ভাবনা নেই সেদিকে সে তার অতি সাবধানী দৃষ্টিকে ব্যাপৃত রাখল, আর যেদিকে সর্বনাশের পথ খোলা রইল সেদিকটা লাভ করল তার উদাসীনতা। যাকে বিশ্বাস করার কথা তাকে সে করল একান্তভাবে অবিশ্বাস, আর যাকে জেলে দিয়ে নিজেকে বাঁচানোই ছিল উচিত তার মতো বিশ্বাসী লোক সংসারে সে আর দেখতে পেল না। ফলে চারুর যা রইল তার নাম কিছুই না থাকা। কোনো লাভ হোক বা না হোক, সকলের সঙ্গে শুধু গায়ের জ্বালাতেই বিবাদ করে তবেই চারু হার মেনেছে। বনমালীর সঙ্গে সে লড়াই করল, কিন্তু বিবাদ করল না। চারুর বিবাহ হয় 17 বছর বয়সে, বনমালী তখন 15 বছরের বালক মাত্র। চারুর শ্বশুর রামতারণ প্রত্যেক শনিবার ব্যারাকপুরে গঙ্গার ধারে একটা বাগান বাড়িতে স্ফূর্তি করতে যেত। বনমালীর বাবা ছিল তার প্রতিবেশী, বন্ধু এবং মোসাহেব। তাদের ছোট দ্বিতল গৃহের সামনে মোটর থামিয়ে রামতারণ বনমালীর বাবাকে মোটরে তুলে নিত। বনমালীকে হেসে বলতো, বৌমাকে পাহারা দিস বুনো। হেসে বললেও কথাটা পরিহাস নয়, নিজের পাগল ছেলের বউ বলে নয়। স্ত্রী জাতির সতীত্বেই রামতারণ অবিশ্বাস করত। কোথাও যাওয়ার আগে সে তাই বাড়িতে পাহারা রেখে যেত। কিন্তু রামতারণের বুদ্ধি ছিল, চারুর দাসীকে জিজ্ঞাসাবাদ করে ব্যাপারটাকে প্রকাশ্য করে দেওয়ার ইচ্ছে তার ছিল না। মোসাহেবের সরল ছেলেটাকে এসে তাই বাড়িতে রেখে যেত এবং
ফিরে এসে নানা কৌশলে নিজের অনুপস্থিতির সময়ে চারুর গতিবিধির ইতিহাস জেনে নিত। বনমালীর বাবা সবই বুঝত, কিন্তু কিছুই বলতো না, হাসত এবং কর্তব্যে অবহেলা করে রামতারণের বাড়ি ছেড়ে মার জন্য মন কেমন করায় বনমালী নিজের বাড়ি চলে এসেছিল জানতে পারলে আচ্ছা করে তার কান মুলে দিত। চারুও বুঝত, কিন্তু অবুঝের মতো তার রাগটা বনমালীর ওপর গিয়ে পড়ত। বনমালীকে সে যত্ন করে খাওয়াতো, সারাদিন তার সঙ্গে গল্পও করত এবং রাতে নিজের শোবার ঘরের পাশের ঘরখানায় তাকে বিছানা করে দিয়ে মাঝখানের দরজাটা খোলা রেখে দিত। স্বামী গোলমাল করলে সভয়ে বলতো, চুপ চুপ, বাবার হুকুম। এবং রামতারণকে তার ছেলে এমনই জমের মতো ভয় করত যে আর কথাটি না বলে সে শান্ত শিশুর মতো ঘুমিয়ে পড়ত। কয়েক বছর পরে রামতারণের মৃত্যুর পর ব্যবস্থা রহিত হয়ে গেল বটে, কিন্তু বনমালীর যাতায়াত বজায় রইল। যাতায়াত সে কমিয়ে ফেলল অনেক বয়সে, শহরের ভেতরে একটা বাড়ি করে উঠে যাওয়ার পর। আজ বিপদে পড়ে বনমালীকে অতিরিক্ত খাতির করে কোনো সুবিধে আদায় করবার চেষ্টার মধ্যে নানা কারণে চারুর যথেষ্ট লজ্জা এবং অপমান ছিল। তবুও এতদিন নিমন্ত্রণ করে পাখা হাতে কাছে বসিয়ে এমনই উত্তপ্ত সমাদরের সঙ্গেই বনমালীকে সে খাওয়াতে বসালো যে তাতে পাষাণও গলে জল হয়ে যায়। বলল, ভগবান সুবুদ্ধি দিয়েছিলেন, তাই বাগান বাড়ি তোমার কাছে বাঁধা রাখবার কথা মনে হয়েছিল ভাই। হ্যাঁ, আমার তো সর্বস্বই গেছে। যাক, কি আর করব, সবই মানুষের কপাল। মাথা গুজবার ঠাইটুকু যে রইল, এই আমার কাছে ঢের। বনমালী একবার মুখ তুলে চাইল মাত্র। চারুর মাথার চুলের কালিমা ফ্যাকাশে হয়ে এসেছে কেবল এইটুকু লক্ষ্য করে আবার সে আহারে মন দিল। আসল ইঙ্গিত করা হয়েছে, এবার একটু মিঠে কথা বলা প্রয়োজন বোধ করে চারু বলল, নিরামিষ কপির ডাল্লা বুঝেই তোমার ভালো লাগছে না ভাই? না না, বেশ লাগছে। চারুর ছোট বোন পরি 1 মাসের ছেলে কোলে কাছে বসেছিল। এতক্ষণ কথা বলতে না পেরে তার ভালো লাগছিল না। এবার সুযোগ পেয়ে বলল, এটা কিন্তু আপনি ভদ্রতা করে বললেন বনমালী দাদা, ডালনা নিশ্চয়ই ভালো হয়নি। দিদিকে কত বললাম আমি রাঁধি দিদি, আমি রাঁধি। দিদি কি কিছুতেই আমাকে রাঁধতে দিলে? চারু মনে মনে বিরক্ত হয়ে বলল, না রেঁধেছিস, বেশ করেছিস বাপু। ওইটুকু ছেলে নিয়ে রান্না করলে মানুষে খেতে ঘেন্না হতো না? ঘেন্না হতো? আমার রান্না খেতে বনমালী দাদার ঘেন্না হতো? স্বয়ং বিধাতা এ কথা বললেও আমি বিশ্বাস করি না দিদি। আচ্ছা নে, না করিস না করিস, একটু চুপ কর, মানুষের সঙ্গে দুটো কথা বলতে দে। আমিও কথাই বলছি। চারু ক্রুদ্ধ দৃষ্টিতে বোনের দিকে তাকালো। 20-22 হাজার টাকা খরচ করে সে যে তার বিবাহ দিয়েছিল, এমনই রাগের সময় সে কথাটা মনে পড়ে আজকাল চারুর মনের মধ্যে খচখচ করে বিধে। পরীর ছেলে ঘুমিয়ে পড়েছিল। দিদি উপস্থিত থাকতে বনমালীর কাছে আমল পাওয়ার সুবিধে হবে না টের পেয়ে ছেলেকে শোয়ানোর প্রয়োজনটা এতক্ষণে সে অনুভব করল। উঠে দাঁড়িয়ে সে বলল, অমন করে তাকাচ্ছ কেন দিদি? মুখে কিছু লেগে আছে নাকি আমার? বলে বনমালীর দিকে চেয়ে একটু হেসে সে চলে গেল। চারু বলল, দেখলে ভাই, শুনলে মেয়ের কথাবার্তা? আমি জানো ওর ইয়ার। আরে সেদিনও কেঁদে কেঁদে আমায় চিঠি লিখেছে, ও দিদি আমাকে 100-5 টাকা পাঠিয়ে দিও দিদি। টাকার বেলা দিদি দিদি, অন্য সময় সে কেউ নয়। ছেলে মানুষ বোঝে না হয়তো। বোঝে না? কচি খুকি কি না বোঝে না? বোঝে সব, সব বুঝেও এমনি করে। আমি কি টের পাইনে নাকি? দিদির যে আর টাকা নেই, দিদি যে হুট করে বলতে 500 টাকা পাঠিয়ে দেয়নি। বনমালী কিছু বলল না। চারুও নিজের জ্বালা আর অভিমানে খানিকক্ষণ চুপ করে রইল। ওদের স্তব্ধতা নিঃসম্পর্কীয়, কারণ আজ একজন প্রৌঢ়া নারী এবং অপরজন মধ্যবয়সী পাটের দালাল। খানিক পরে চারু বলল, যা বলছিলাম, ভাগ্যে এই বাড়ি আর বাগান তোমার কাছে বাঁধা রাখার কথা মনে হয়েছিল।
টাকা দেওয়ার মেয়াদ পার হয়ে গেছে বলে তুমি অবশ্য বাড়িটা নিয়ে নেবে না, কিন্তু আর কারোর কাছে বাধা রাখলে কি সর্বনাশটাই হতো বলো তো। তা বই কি, বাগান বাড়ি পরের হাতে চলে যেত। কিন্তু আমার কাছে বাড়ি তো তুমি বাঁধা রাখোনি চারুদি, বিক্রি করেছিলে। হুমা, সে কি? বাড়ি আমি বিক্রি করলাম কখন? দলিলের নকলটা একবার পড়ে দেখো। 30,000 নগদ, আর ওই টাকার 5 বছরের সুদের দামে তুমি আমাকে বাড়িটা বিক্রি করেছো। বরাবর সুদ দিয়ে এলে বলতে পারতে বাধা আছে। মুখ পাংশু হয়ে যাওয়াটা চারু সম্পূর্ণ নিবারণ করতে পারল না। কি বলবে হঠাৎ সে ভেবে পেল না। শেষে বলল, তুমি হাসছো, তাই বলো বাবা। বনমালীর মুখের হাসি অনেক আগেই মুছে গিয়েছিল, কিন্তু সে কিছু বলল না। জীবনের একটা অভিজ্ঞতাকে বনমালী খুব দামি মনে করে থাকে, তা এই যে বক্তব্য সহজে দুবার মুখ দিয়ে বার করতে নেই। পুনরুক্তিতে কথার দাম কমে যায়। চারু বলল, আমি বলি কি, 30 হোক বা 32 হোক, দেনা তো তোমার কাছে আমি শুধতে পারছি না। এ বাড়ি দিয়ে তুমি বা করবে কি? তার চেয়ে বিক্রি করে ফেলো। তোমার টাকাটা তুমি নিয়ে নাও, বাকিটা আমাকে দাও। তোমার 30,000 কেটে নিলে আমার যা থাকবে তাই দিয়ে দেশে একটা ছোটোখাটো বাড়ি তুলে বাস করি গে। জমি জায়গা যা আছে 2-4 বিঘে, তার খাজনা পাই না, ফসলও পাই না। নিজে থাকলে একটা ব্যবস্থা হবে। বনমালী খাওয়া বন্ধ করল। আজকাল কোনো কিছুতেই সে বিস্ময় বোধ করে না। আকাশের একটা বজ্র পাখি হয়ে পাশ দিয়ে উড়ে গেলেও না। কিন্তু চারুর কথায় সে যেন অবাক হয়ে গিয়েছে, এমনই মুখের ভাব করে বলল, তা তুমি এই বাড়ি বিক্রি করতে চাও? তুমি কি খেপেছ নাকি? কেন? তোমার টাকা তো তুমি পাবে। আরে আমার টাকা চুলোই যাক। রাগ করো না ভাই, মেয়ে মানুষ, কিছুই তো বুঝিনি। তা ভুবনের বাড়ি বিক্রি করার পরামর্শ তোমাকে দিল কে? ওইসব দুর্বুদ্ধি কারো না। সময়টা কি জানো চারুদি, আমারও তেমন সুবিধে যাচ্ছে না। তোমার এই বাড়িটা বন্ধক রেখে কিছু ধার পেয়েছি, একটু সামলে উঠলেই ছাড়িয়ে নেব। চারু রুদ্ধ নিঃশ্বাসে বলল, তারপর? ভুবনের বাড়ি ভুবন ফিরে পাবে। গলনালী প্রায় রুদ্ধ করে চারু বলল, কিন্তু তোমার টাকা, তোমার 30,000 টাকা? তা ভুবনের কাছে জমা থাকবে। এ কথা কেউ বিশ্বাস করে? নির্মূল আশার শোকে চারু কেঁদে ফেলল। বনমালী বলল, আরে কেঁদো না চারুদি, কেঁদো না। আমি কি তোমার পণ নাকি? আগে তুমি আমাকে কত ভালোবাসতে। শুনে চারুর কান্না থমকে থেমে গেল। বনমালী যদি পরিহাস করে থাকে, বিশেষ করে আগের কথা তুলে পরিহাস করে থাকে, তবে সত্যি সত্যি আর কোনো আশা নেই। আমি যদি তোমার মনে কোনোদিনও ব্যথা দিয়ে থাকি, যেন। তুমি আমার মনে ব্যথা দেবে কেন? দীর কথা বলছি। বনমালী একেই গম্ভীর, সে আরও গম্ভীর হয়ে বলল, ভুবন কোথায় চারুদি? ও ভুবন, ভুবন, একবার এদিকে শুনে যাও তো বাবা। ঘরের ভেতর থেকে ভুবন থুপথুপ করে পা ফেলে এসে দাঁড়ালো। সে অত্যাশ্চর্য মোটা, তার গলায় দুটো খাঁজ আছে, মনে হয় গালেও খাঁজ পড়বে। বনমালী ভাবল, এই ছেলেকে অত ভালোবাসে। চারু তো আশ্চর্য মেয়ে মানুষ। মাসখানেক পরে পরি শ্বশুর বাড়ি চলে গেল, বলে গেল সে আর আসবে না। আরও 1 মাস পরে বনমালী তার বুড়ো মা, আশ্রিত আশ্রিতা, দাস দাসী এবং মোটা বহর নিয়ে শহরের ভেতরের বাড়ি ছেড়ে চারুর শহরতলির বাড়িতে এসে উঠল। চারুর অনুমান করতে কষ্ট হলো না যে বনমালীর অবস্থাটা সাময়িক হবে না। পাংশু মুখে জিজ্ঞাসা করল, ওখানে কি তোমাদের অসুবিধে হচ্ছিল ভাই? অসুবিধে হলে এতদিন বাস করলাম কি করে চারুদি? না, সেজন্যে নয়। মনে করছি বাড়িটা আগাগোড়া মেরামত করব, আর 2খানা ঘর তুলব ছাদে। মাস 2 তোমার এখানেই আশ্রয় নিতে এলাম। আহা, আসবে বই কি, সে কি কথা, বেশ করেছো। তারপরে 2 মাসের মধ্যেও বনমালীর বাড়ি মেরামত আরম্ভ হলো না। ছাদে ঘর উঠবার কোনো লক্ষণই দেখা গেল না। চারু গোপনে সংবাদ নিয়ে জানতে পারল
নিজের বাড়ি বনমালী 200 টাকায় ভাড়া দিয়েছে। ইতিমধ্যে বনমালীর নিরঙ্কুশ তৈলাক্ত অধিকার সদরের গেট থেকে পেছনের গলিতে খিড়কির দরজা পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। অতিথির আদর এবং সম্মান পেয়ে চারু তার নিজের বাড়িতে বাস করতে লাগল। বনমালী বলে, অসুবিধে হচ্ছে চারুদি? প্রশ্ন শুনলে রাগ হয়। না ভাই, অসুবিধে কিছুই নেই। ঠিক আছে ঠিক আছে, কিছুদিন যদি দেশে গিয়ে থেকে আসতে চাও কেষ্টকে সঙ্গে নিয়েই যেতে পারো। দেশে টেশে মাঝে মধ্যে যাওয়া দরকার বই কি। দেশে কি বাড়ি ঘরদোর কিছু আছে ভাই যে যাব? 1000-2 খরচ করলেই তো দেশে দিব্যি বাড়ি হয়। জমি জায়গা আছে, খাজনা পাওনা, ফসল পাওনা সব লুটে পুটে নিচ্ছে। নিজে থাকলে লোকসানটা রদ হতো। জমি জমি কই দেশে? কিছু কি আর আছে ভাই? আমার সর্বস্বই গেছে। বনমালী তখনকার মতো চুপ করে যায়। তার মা হেমলতা বললেন, হ্যাঁ রে, ওরা কি যাবে না নাকি? কোথায় যাবে? যে চুলোয় খুশি, আমাদের তা ভাববার কি দরকার? কদিন দেখ, তারপর নিজের পথ নিজেকে দেখে নিতে বলে দে। তাড়িয়ে দিতে পারবো না মা, ওসব আমার ধাতে নেই। নিজে থেকে যায় তো যাবে, নইলে রইল। কয়েকদিন পর বনমালী আবার চারুকে বলল, তা শুনলাম তুমি নাকি তীর্থে যেতে চাও। আমায় বলনি কেন চারুদি? আমি সব ব্যবস্থা করে দিতাম। তোমার ধর্মকর্মে আমি বাধা দেব কেন? বুদ্ধির ধার পড়ে গেলেও চারু এত বোকা হয়ে পড়েনি যে ভুবনকে নিয়ে এ বাড়ি থেকে নড়বে। বনমালীর দুর্বলতা সে জানে। বনমালী সোজাসুজি কারোর প্রতি নিষ্ঠুরতা দেখাতে পারে না। সামনে যে উপস্থিত থাকে তার মনে বেদনা দেওয়া বনমালীর সাধ্যাতীত। তার মনের চলাফেরার প্রস্তরময় পথে সে এক পরত মাটি বিছিয়ে ফুল ফুটিয়ে রাখবারই চেষ্টা করে। তীর্থ দর্শন কামনা করার অপবাদ চারু তাই অস্বীকার করে। বলে, কই তীর্থে যাওয়ার কথা আমি তো বলিনি। ও হ্যাঁ, মনে পড়েছে, মাসিকে বলেছিলাম স্বামী শ্বশুরের এই তীর্থ ছেড়ে আমার এক পা কোথাও নড়তে ইচ্ছে করে না। মাসিমা বুঝি মনে করেছেন আমি তীর্থে যেতে চাই। বনমালী একটা হাই তোলে। মেয়ে মানুষের এত বুদ্ধি তার ভালো লাগে না। তবুও দেশ বেড়ালে ভুবনের একটু উপকার হতো। হায় রে কপাল, ওর আবার দেশ বেরোনো। চারু কাঁদা কাটা করার উপক্রম করে। বনমালী আর কিছু না বলে বাগানে পায়চারি করতে যায়। ভাবে, কি আর হবে, থাক। গ্রামকে গ্রাম ঘাড়ে এসে বসে আছে চারুদির ভারটা। আর এমন কি গুরু! কাঁকড় বিছানো পথের ঠিক মাঝখান থেকে দুটি কচি সবুজ ঘাসের শীষ বার হয়েছে দেখে বনমালী থমকে দাঁড়ালো। পকেট থেকে একটা টাকা বার করে যমজ ভাইয়ের মতো তাদের দুটিকে সে চাপা দিয়ে দেয়। ভাবে, আগে চারুর যদি টাকা না থাকতো। তারপর একদিন পরই বিধবা হয়ে দিদির কাছে চলে আসলো। ছেলেকে সাবধানে মাটিতে নামিয়ে রেখে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে সে বলতে লাগলো, দিদি গো, আমার কপাল পুড়েছে গো। কে অভিশাপ দিয়ে আমার এমন করলে গো? কে করলে? গলায় আঁচল জড়িয়ে পাক দিয়ে চারু গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হেমলতা ফাঁস খুলে দেওয়ায় সে চেষ্টা সে ত্যাগ করল। খানিকক্ষণ মেঝেতে কপাল কুটে হাত কামড়িয়ে চেঁচিয়ে এক বিষম কাণ্ড বাঁধিয়ে তুলল এবং ছুটে নিজের ঘরে গিয়ে দড়াম করে দরজা বন্ধ করে দিল। গলায় সে যে আর ফাঁস দিচ্ছে না সেটা সে বুঝে গেল, কারণ বাইরে থেকে ভগবানের কাছে তার একটানা আবেদন শোনা যেতে লাগলো। আমায় নাও ভগবান, এবার আমায় নাও, নাও আমাকে, এবার আমাকে নাও। বনমালী পরীকে সান্ত্বনা দিয়ে বলল, অমন করে কাঁদিস নে পরী, ছেলের মুখ চেয়ে বুক বাঁধ। নে নে নে, ওঠ ওঠ ওঠ, উঠে উঠে মাই দে ছেলেকে। কোকিয়ে কোকিয়ে গলা যে ওর কাঠ হয়ে গেল রে, ওঠ ওঠ। হেমলতা বনমালীর সান্ত্বনা প্রত্যাহার করে নিলেন। ওকে এখন এসব বলিস নে মনোমালী, কাঁদতে দে কাঁদতে দে। শ্বশুর বাড়ির লোকেরা তো শুনেছি যা দচ্ছাল, প্রাণ খুলে সেখানে একটু কাঁদতেও পেরেছে কিনা কে জানে। এই প্রাণঘাতী শোক জোর করে চেপে রেখে শেষে কি অসুখে পড়বে নাকি মেয়েটা? খানিক কেঁদে নিক। পরী আরো জোরে কেঁদে উঠল।
বনমালীর বিপদের আর সীমা রইল না। কান্না তার একেবারেই সহ্য হয় না, অথচ উঠে যাওয়ার উপায় নেই। পরি মনে করবে দেখো কি নির্মম, আবার এমন শোকটা চোখ মেলে একটু চেয়েও দেখলে না। ওদিকে চারুর সারা শব্দ বন্ধ হয়ে গিয়েছে। খানিক পরে দম নিয়ে পরি বলল, ও মাসিমা, দিদি কি করছে দেখুন। হেমলতা খোকাকে বনমালীর দিকে আগিয়ে দিলেন। ধর তো, দেখেই আসি একবার। বনমালী হাত বাড়াল না। আমি দেখে আসছি। তুই এখানে বস। পরীর ছেলেকে নিজের ছেলের কোলে একরকম ফেলে দিয়েই হেমলতা পালিয়ে গেলেন। খোকাকে সঙ্গে নিলে অল্পক্ষণের মধ্যেই তাকে আবার ফিরে আসতে হতো, সেই ইচ্ছে হেমলতার ছিল না। এসব তার ভালো লাগে না। সদ্য বিধবার এই কান্নাকাটি, উফ! তাছাড়া কুপিত বায়ুর প্রকোপে সর্বদা তার মনের মধ্যে আগুন জ্বলছে। কোনো প্রকার উত্তেজনা হওয়া কবিরাজের নিষেধ। পরের মেয়ের কপাল পোড়ার ঝাঁঝে শেষে কি তারও তালু জ্বলবে? চারুর ঘরের দরজা ঠেলে দিলেন, বললেন, দরজা খোলো মা, দরজা খোলো। ওসব কি করতে আছে? এ মাথা ঠান্ডা রাখো, দরজাটা খোলো। বলে ওদিকের জানলায় সরে গিয়ে ঘরের ভেতরে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন। শরৎকালের ফাজিল মেঘের মতো চারুর শোক ইতিমধ্যেই কোথায় চলে গিয়েছে। ভুবনকে আদর করে সে তার মাথায় মাখাচ্ছে কবিরাজি তেল। হেমলতা চলে গেলে পরি উঠে বসল। বনমালীর কাছে একা একা কাঁদতে তার লজ্জা করে। মুখ থেকে এলো চুল সরিয়ে সে ভগ্নস্বরে বলল, খোকাকে দিন, হাতটা বোধহয় ওর ভেঙেই গেল। খোকাকে তার কোলে দিয়ে বনমালী বলল, তোর ছেলেটা তো বেশ হয়েছে রে। বনমালীর দিকে পিছন করে বসে পরি খোকার মুখে মাই তুলে দিল। এবার বনমালী উঠে যেতে পারে, যাওয়াই সঙ্গত, কিন্তু সে বসেই রইল। পরীর অস্তিত্ব সম্বন্ধে বনমালীর চেতনা কোনোদিনই বিশেষভাবে উদ্বুদ্ধ ছিল না। সে তার কাছে চিরদিনই চারুর ছোট বোন। আজ বনমালী লক্ষ্য করল যে বিধবার বেশ ধারণ করায় পরীকে কম বয়সী চারুর মতো দেখাচ্ছে। তার ব্যবহার, তার মনোবিকার, তার কথা বলবার ভঙ্গি যেন চারুর যৌবনকাল থেকে নকল করা। কেবল চারুর চেয়ে সে স্পষ্ট এবং স্বচ্ছ। তোর ঘাড়ে কি লেগে আছে রে পরি? ঘাড়ে হাত বুলিয়ে পরি জবাব দিল, কি লেগে থাকবে? কিছু না। তুই পাউডার মেখেছিস? পরি জোরে নিঃশ্বাস নিয়ে বলল, মেখেছিই তো, 100 বার মেখেছি। আপনি কেন আমায় কালো বলেন? পরীর বৈধব্যের আঘাতেই বোধহয় চারুর মাথা আরেকটু খারাপ হয়ে গেল। 40 বছর বয়সেই তার চুলে এবার পাক ধরল, কোমরে বাত দেখা দিল, আর পেটে হলো অম্বল। শোক আর অম্বলের মধ্যে কোনো কারণে তার বুক সর্বদা জ্বালা করছে, সেটা তার সবসময় ঠিকমতো বুঝবার উপায় রইল না। হেমলতার কাছে সে কেঁদে বলল, আমার মতো অবস্থা মাসিমা শত্রুরও যেন না হয়। দিনরাত ভগবানের কাছে এই কামনাই জানাচ্ছি। কোনো দিকে কুল কিনারা নেই মাসিমা, আমি অকুলে ডুবেছি। হেমলতা বিরক্ত হন, মুখে বলেন, মাথা ঠান্ডা রাখো মা। কি করবে? মাথাটা ঠান্ডা রাখো। মাথা চারু ঠান্ডা রাখতে পারে না। ভেবে ভেবে মাথা গরম হয়। একটা পেটের ছেলের ভবিষ্যৎ ভেবে যে আকুল হয়ে উঠেছিল, ছেলে নিয়ে কচি বোনটাও এসে ঘাড়ে চাপল। সে কোন দিক সামলাবে? পরীকে সে জিজ্ঞাসা করল, কিছু রেখে গেছে? না। কিচ্ছু না? পোস্ট অফিসে, ব্যাংকে তোর নামে কিছুই রেখে যায়নি? কি রোজগার করতো যে রেখে যাবে দিদি? মাস গেলে হাত খরচের টাকার জন্য বাপের কাছে হাত পাততো, রেখে যাবে? আর আমি যা দিয়েছিলাম? শ্বশুরের সিন্ধুকে ঢুকেছে, খাট পালঙ্ক ছাড়া। চারু কপালে চোখ তুলে বলল, তোর গয়নাও দেয়নি নাকি? তোকে যে আমি 13-14 হাজারের গয়না দিয়েছিলাম রে। কিচ্ছুটি আমাকে দেয়নি দিদি, সব আটকে রেখেছে। আঁচল থেকে চাবি কেড়ে নিয়ে বাক্স খুলে শ্বশুর নিজে সব বার করে নিল, খোকার গয়না পর্যন্ত। এমন চামার! তার 2 মাস তুই ধৈর্য ধরে থাকতে পারলি না কেন? কেমন করে আদায় করে নিতে হয় তা আমি দেখতাম। বড় খারাপ ব্যবহার করে দিদি,
থাকতে ভালো লাগলো না। চারু হঠাৎ রেগে উঠল। থাকতে ভালো লাগে না? মেয়ে মানুষ অত ভালো লাগা মন্দ লাগা কি লো? যা, কালকেই ফিরে যা তুই। বুড়ো মরবার সময় খোকাকে তো কিছু দিয়ে যাবে। আচ্ছা ছাই, দিয়েও যাবে ছাই। 7 ছেলের একটা রোজগার করে, তাদের দিয়ে যেতে হবে না? ও বাড়ি আমি আর যাচ্ছি না বাপু। হ্যাঁ, ছেলে তবে তোর মানুষ করবে কে শুনি? তোকে খাওয়াবে কে শুনি? আমি? আমার আর সেদিন নেই পড়ি। বনমালী তাড়িয়ে দিলে নিজের ছেলে আমার খেতে পাবে না। আমার ভাবনা তোমায় ভাবতে হবে না দিদি। বলে মুখ ঘুরিয়ে পড়ি চলে গেল। চারু দাঁতে দাঁত ঘষে বলল, ভাবতে হবে না তো আমাদের বাড়িতে এসেছিস কেন লো হারামজাদি? 3 দিন পরীর সাথে আর সে কোনো কথা বলল না, কিন্তু তাতেও পরীর কিছুমাত্র অনুতাপের লক্ষণ নেই দেখে চারুর নিজের হাত পা কামড়াবার ইচ্ছে হতে লাগলো। দেখ পড়ি, এতবার ভালো নয়। নয় তো নয়, কি হবে? খাইয়ে পড়িয়ে মানুষ করিনি তোকে আমি। সবাই করে থাকে, তুমি একা নও। চারু বনমালীর স্মরণ নিল। মেয়েটা নিজে সর্বনাশ করছে ভাই। সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এলে ওদেরই তো সুবিধে, একেবারে বঞ্চিত করবে। বনমালী কাজের ভিড়ে ব্যস্ততার ভান করে বলল, আহা, যাবে বই কি চারুদি, যাবে। 2 দিন জুড়িয়ে গেলে ক্ষতি কি? চারু আর কিছু বলতে সাহস পেল না। পরদিন পরী মুখ ভার করে বলল, লেগেছে তো পিছনে, জগতে কারো ভালো করতে নেই। তুই আবার কবে আমার কি ভালো করলি লো? এখানে আছো কার জন্য ভেবে দেখেছো একবার? তোর জন্য না, তুই দয়া করে থাকতে দিয়েছিস। চট করে ঘুরে দমদম পা ফেলে পরী চলে গেল। চারু নিজের ঘরে গিয়ে দেয়ালকে শুনিয়ে বলতে লাগলো, ওর জন্য আমি আর কিচ্ছু করব না, কিচ্ছু করব না, করব না, করব না, করব না। এই 3 সত্যি করলাম, নারায়ণ সাক্ষী। পরীর ঔদ্ধত্য তার কাছে বেশি দিন অন্ধকার হয়ে রইল না। ক্রমে ক্রমে ব্যাপারখানা বোঝা গেল। বনমালীর খাওয়ার সময় চারু উপস্থিত থাকে। কয়েকদিন পরে পরীকেও দেখা যেতে লাগল। চারুর চেয়ে সে বনমালীর বেশি কাছে ঘেঁষে বসে। চারুর হাতের পাখা অনেক আগেই দখল করে রাখে এবং চারুর মুখের কথা কেড়ে নিয়ে বলে, খান, পেট আপনার ভরেনি, কখনো ভরেনি। আমি বুঝি না ওই খেয়ে মানুষ বাঁচে। কাল আপনাকে পেঁপের ডালনা রেঁধে দেব, খেয়ে দেখবেন, বেশ রাধি। চারু এমন করে বলতে পারে না, এমন স্নেহ সঞ্চিত গাঢ় কণ্ঠে, এমন মনোহর আবদারের ভঙ্গিমায়। অবাক হয়ে সে বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। হাঁ করে তাকিয়ে দেখছো কি দিদি? দুধটা এনে দাও, খাওয়া যে হয়ে এলো, উঠে গেলে ভালো হবে। পরী যেন বনমালীর ছায়াটিকে বেদখল করতে চায়। আশেপাশে কোথাও সে সর্বদা আছেই। বনমালীকে কখনো চুরুট খুঁজতে হয় না, ওষুধ খেতে ভুলে যেতে হয় না। দিনের মধ্যে 2-4 মিনিটের জন্য কারোর সঙ্গে হালকা কথা বলবার স্বাদ জাগলে কেমন করে টের পেয়ে পরী এসে দাঁড়ায়, বলে, স্নান করতে যাচ্ছিলাম, ভাবলাম দেখে যাই আপনি কি করছেন। রাত্রে বনমালী বিছানায় শুলেই চুপি চুপি ঘরে আসে, বলে, কি চাই বলুন। বনমালী হাসি গোপন করে বলে, পা কামড়াচ্ছে, কেষ্টকে ডেকে দিয়ে যা, আর কিছু চাই না। কেষ্ট কেন? আমি কি পা টিপতে জানি নে? অবশ্য পা টেপে না, অত বোকা পরী নয়, কেষ্টকেই ডেকে দেয়। হুকুম দিয়ে যায় যাওয়ার সময় আলো নিভিয়ে দেওয়ার জন্য। ছেলের দিকে যাওয়ার সময় পরীর হয় না। ঝির কোলে পরীর ছেলে প্রায়ই মাতৃস্তনের জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে। বনমালীর চারিদিকে পরী যে বৃত্ত রচনা করে রাখে, তার পরিধির বাইরে চারু পাক খেয়ে বেড়ায়। কোথাও প্রবেশের ফাঁক দেখতে পায় না। ভাবে, কি মেয়ে বাবা, ও দেখছি সর্বনাশ করেই ছাড়বে। একদিন একটু বেশি রাত্রে খুব বাদল নেমেছে। খানিক বর্ষণের পর অবিরত বিদ্যুৎ চমক আর বজ্রপাত আরম্ভ হয়ে গেল। প্রকৃতির সে এক মহামারী কাণ্ড। চারু ভাবল, অন্য ঘরে একা একা পরি মনে হয় ভয় পাচ্ছে। উঠে দরজা খুলে সে বাইরে এলো। একটু খোঁজ খবর নিলে পরি খুশি হবে।
বনমালীকে ও যেরকম বাগ মানিয়ে আনছে, ওকে একটু খুশি রাখা দরকার বইকি। নিশুতি রাত, বাড়িটা একবার প্রাণঘাতী আলোয় চমকে উঠে অন্ধকারে আড়ষ্ট হয়ে যাচ্ছে। চারু পা চালিয়ে বারান্দাটুকু পার হয়ে গেল। কি জানি, একটা বজ্র যদি তার ঘরে এসেই পড়ে। পরীর ঘরের দরজা ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। ঘরের মধ্যে দুপা আগিয়েই চারু থমকে দাঁড়িয়ে পড়ল। এ দৃশ্য তাকে দেখতে হবে, চারু তা কল্পনাও করেনি। মেঘগর্জনে পরী ভয় পাবে এ আশঙ্কা কয়েক মিনিটের জন্যেও তার পোষণ করবার প্রয়োজন ছিল না। পরী একা নয়, বনমালীর বুকের কাছে যদিও সে জড়সড় হয়েই তার কথা শুনছে, সেটা ভয়ে নয়। খোকার ছোট বিছানাটি মেঝেতে নামানো, বিছানা থেকে গড়িয়ে বনমালীর এক পাটি জুতো দু হাতে বুকের কাছে আঁকড়িয়ে ধরে খোকা শান্তভাবে ঘুমিয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত চারু একটা তীব্র জ্বালা অনুভব করল। একটা ভয়ানক চিৎকার করে বিছানায় ঝাঁপিয়ে পড়ে পরীকে আঁচড়িয়ে কামড়িয়ে ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য, গলা টিপে তাকে একেবারে মারবার জন্য সে একটা অদম্য অস্থির প্রেরণা অনুভব করছিল। কিন্তু সংসারে সব কাজ করা যায় না। কাকে সে কি বলবে? এটা তার বোনের শয়ন ঘর, কিন্তু ঘরের মালিক বনমালী। বনমালীকে কিছু তো বলা যায় না। পরীকে কিছু বললেও বনমালী নিজে অপমানিত জ্ঞান করবে। দারোয়ান দিয়েই এই রাত্রে যদি তাকে আর ভুবনকে বনমালী বার করে দেয়, তাহলে আটকাবে কে? ছেলের হাত ধরে এই দুর্যোগে সে যাবে কোথায়? চারু আস্তে আস্তে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। দরজা যেমন ভেজানো ছিল তেমনই ভেজিয়েই দিল। আকাশে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চির খাওয়া বিদ্যুৎ। চারু ভাবতে লাগলো, এই মহা বিস্ময়ের ব্যাপার যে পরী শেষ পর্যন্ত বনমালীকে জয় করে ছাড়ল। সেদিনকার কচি মেয়ে পরী এমন মূল্য দিয়েই যে বনমালীকে কিনে নিল, যে তার ছেলের সমগ্র ভবিষ্যৎটা সোনায় মণ্ডিত হয়ে গেল। বনমালী এইবার সারা জীবন অনুতাপ করবে আর পরীর ছেলের পিছনে টাকা ঢালবে। হয়তো ভুবনকে না দিয়ে এ বাড়িটা সে পরীকেই দান করবে। বলবে, ভুবন আর বাড়ি নিয়ে কি করবে চারুদি, পরীকেই না হয় দিয়ে দিলুম। ঘরে গিয়ে খাটে বসে ছেলের গায়ে হাত রেখে চারু অনেকক্ষণ চুপচাপ ভাবল। সে জানে ওরা তার যাওয়া আসা টের পেয়েছে, পাকটের। কাল তারা যদি তার কাছে লজ্জা বোধ না করে, তারও লজ্জা পাওয়ার কোনো কারণ থাকবে না। পরী তার কে? কেউই তো নয়। ছুঁতেও ঘৃণায় তার গা শিউরে উঠল। কপাল পুড়ে যাওয়া 3 মাসের মধ্যেও এমন কাজ যে করতে পারে, বাড়ির ঝিয়ের চেয়েও সে পর এবং অনাত্মীয়া। ওর অক্ষয় নরকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মনে মনে মস্ত এক প্রতিজ্ঞা করে 18 বছরের ঘুমন্ত ছেলের মাথায় সস্নেহে চুমু খেয়ে চারু মেঝেতে তার সংক্ষিপ্ত কম্বলের শয্যায় নেমে গেল। এ বাড়িতে পাপের বন্যা বয়ে যাক, এই ঘরখানাকে সে পবিত্র মনে করবে। যতদিন বাঁচে সপুত্র এই ঘরের বায়ু সে নিঃশ্বাসে গ্রহণ করবে। বাইরে এমন বৃষ্টি হয়ে গেল, তাদের গায়ে লাগলো কি? বাইরে যতই অন্যায় ঘটে চলুক, তাদের গায়ে ছোঁয়া লাগবে না। এই কথাটা বারবার ভেবে এবং শেষ পর্যন্ত বিশ্বাস করেও চারু কিন্তু সমস্ত রাত ঘুমাতে পারল না। পরীর আদিম শৈশবের ইতিহাস ছায়াছবির রূপ নিয়ে তার চোখের সামনে ভেসে আসতে লাগলো। বাপের বাড়ির গ্রামে পরী যখন ছেঁড়া ডুরে পড়ে ঘুরে বেড়াতো, আর বিবাহের পর এখানে এসে পিঠে বেনি দুলিয়ে স্কুলে যেত, তখনকার কথা। কত আদরে কত যত্নে তাকে সে মানুষ করেছিল। এই পরী যে আজ তার ভুবনের মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্য এমনভাবে নিজের সর্বনাশ করল,
এর আকস্মিকতা, এর অসামঞ্জস্য সমস্ত রাত চারুকে অভিভূত করে রাখল। বনমালীকে ভালোবেসে যৌবনের অপরিতৃপ্ত অসংযত ক্ষুদায় অথবা নেহাত ছেলে মানুষই খেয়ালে যে পড়ি এই নিদারুণ ভুল করে থাকতে পারে, চারুর মনে ঘুণাক্ষরেও সে কথা উদিত হল না। যার বিবাহ হয়েছে সে 3 বছর স্বামীর ঘর করেছে, বিশেষ করে যে তার বোন, তার মধ্যে ওসব পাগলামি চারু কল্পনা করতে পারে না। 40 বছরের জীবনে কারোর মধ্যে আভিজাত্যের চিহ্ন তো সে খুঁজেই পায়নি। মতলব থাকে, যেদিকে যেভাবে মানুষ পা ফেলুক পিছনে মতলব থাকে। বনমালীর 38 বছর বয়স হয়েছে, টাকা ছাড়া আর তার কি আছে যে তার টানে মেয়ে মানুষ লক্ষ্যভ্রষ্ট হবে? মানুষটা একটু অদ্ভুত, একটু গভীর। প্রথম বয়সে মনে মনে সেও তাকে একটু ভয় করত। মনে হতো তার ভিতরটা কি কারণে মুচড়িয়ে পাক খাচ্ছে, তার বড় যন্ত্রণা। তখন বনমালী যুবক, তার মধ্যে সে তো তখনও কোনো আকর্ষণ আবিষ্কার করতে পারেনি। তার নৈকট্যকে, তার নির্বাক আবেদনকে, তার দু চোখের গভীর তৃষ্ণাকে সে যে কতবার অপমান করেছে তার হিসেব হয় না। তার সঙ্গে কথা বলবার সময়ও কি সে সবসময় পেত? তার কাছে মানুষ হয়ে পড়ি কি তার মনের জোর এতটুকু পায়নি? অসহায় আক্রোশে থেকে থেকে চারুর মনে হতে লাগলো, এর চেয়ে সেই যদি সে সময় বনমালীর কাছে আত্মসমর্পণ করত তাও তো ভালো ছিল। এরকম বিপদ ঘটবার সুযোগ পড়ি আজ তাহলে পেত না। চারুর জীবনে অন্ধ আবেগের স্থান ছিল না। সমস্ত জীবন তাকে সংসারের এলোমেলো বিরুদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। প্রথম জীবনে তার লড়াই ছিল অভাবের সঙ্গে আর গ্রামের 2-3টি যুবকের স্বভাবের সঙ্গে। বিবাহের পর তার লড়াই শুরু হয়েছিল ধনসম্পদের পলাতক প্রবৃত্তির সঙ্গে আর নিজেকে সামলে না চলার দুরন্ত ইচ্ছার সঙ্গে। এর কোনোটাই সহজ ছিল না। পুরুষ অভিভাবকের অভাব সম্পত্তির ব্যবস্থা করতে তার যেমন প্রাণান্ত হতো, অবাধ স্বাধীনতার সঙ্গে পাগলা স্বামীকে খাপ খাওয়াতেও তার তেমনই অবিরাম নিজেকে শাসন করে চলতে হতো। হাতে টাকা, দেহে রূপ, মনে অতৃপ্ত যৌবন, এরকম ভয়ানক সমন্বয় ঘটিয়েছিল বলে সারা জীবন তাকে অনেক ভুগতে হয়েছে। চারুর হৃদয়ের কতকগুলো স্থান তাই ভয়ানক শক্ত। পরের দিন সকালে সে নিজে গিয়ে পরীকে ডেকে তুলল। কিছুই যেন ঘটেনি এমনইভাবে বলল, নে ওঠ এবার, অনেক বেলা হয়েছে। পরী সাড়া দিল না। পায়ের বুড়ো আঙুলের দিকে চেয়ে চুপ করে শুয়ে রইল। খোকাকে তুলে নিয়ে বাইরে এসে চারু হাঁপ ছাড়ল। কিন্তু তখনও আর একজন বাকি। বনমালীকে চারু আবিষ্কার করল বাগানে। এক মুহূর্তের জন্য তার হৃদয় স্পন্দিত হয়ে উঠল। এই বাগানে এক স্বপ্ন ধূসর সন্ধ্যায় বনমালী একরকম জোর করেই একদিন তাকে প্রায় চুম্বন করেই বসেছিল। সেদিন যদি সে বাধা না দিত। গাছের ডাল থেকে টপ টপ জল পড়ছিল। কতগুলো ফুলের গাছ নষ্ট হয়ে গিয়েছে। চারু বলল, কি বৃষ্টিটাই না কাল হয়ে গেল। বেশ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, কদিন গরমে প্রাণটা গেছে একেবারে। আমি আজ একবার তারকেশ্বর যাই ভাই। খেন্তির মা 200 টাকা চেয়েছে, মেয়েকে নিয়ে কাশি যেতে চায়। তুমি যাবে ওদের সঙ্গে? চারু মাথা নাড়ল। কাশি মাথায় থাক, তোদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না ভাই। খেন্তির মার কি, হুট করে বলতেও যেখানে খুশি যেতে পারে, আমরা পারি নে। আমাদের মায়া মমতা আছে, 20 বছর ধরে যার সঙ্গে। চারু একটা নিঃশ্বাস ফেলল। তারকেশ্বর রওনা হওয়ার আগে চারু বলে গেল, ভুবন রইল ভাই, একটু দেখো। আর শোনো, কাল পরীর একাদশী। এই বয়সে ওর একাদশী করার কি দরকার কে জানে। কথা কি শুনবে মেয়ে? তোমাকে মানে ফল টল যদি খাওয়াতে পারো একটু চেষ্টা করে দেখো ভাই। আগে চারুর সরকার প্রথমে গিয়ে একটা আস্ত বাড়ি ভাড়া করে আসতো, তবেই চারু তারকেশ্বর যেত। এবার সে সোজাসুজি যাত্রী নিবাসে গিয়ে উঠল। প্রত্যেক দিন এই মানত করে সে দেবতার কাছে পুজো দিল যে তার
ফিরে যাওয়ার আগেই পরী যেন কলেরা হয়ে মরে যায়। পরীর যে আর বেঁচে থাকার দরকার নেই, দেবতাকে এই কথাটা সে খুব ভালো করেই বুঝিয়ে দিল। পরীর ছেলেকে সে মানুষ করবে। তৃতীয় দিন মন্দিরে পুজো দিয়ে যাত্রী নিবাসে ফিরে চারু দেখল একটা বউয়ের কলেরা হয়েছে। তাকে বিদায় করবার ষড়যন্ত্র আর পলায়নপর যাত্রীদের কোলাহলে যাত্রীশালা সরগরম। সকালে বউটির সঙ্গে চারুর পরিচয় হয়েছিল। স্বামীর অম্বলের অসুখের জন্য ছেলে মানুষ দেওরকে সঙ্গে নিয়ে মরিয়া হয়ে সে ধর্ণা দিতে এসেছে। বউটির নাম কনক, বয়স অল্প। ওর চলার ভঙ্গি অনেকটা পরীর মতো। দেওর শিশুকে দুধ খাওয়াতে দেবে বলে সকালে চারুর কাছে একটা পাথরের বাটি ধার করতে এসেছিল। ঘনিষ্ঠতা হতে মিনিট 10 লাগলো বইকি। হ্যাঁ মাসিমা, কতদিন থাকবেন আপনি? চারু হিসাব করে বলল, আজ নিয়ে হলো 3 দিন, আরও 5-6 দিন থাকবার ইচ্ছে আছে। এখন বাবা যা করেন। পরের কাছে পাগল ছেলে ফেলে এসেছি মা, থাকতে কি মন চায়? কিন্তু দেখি কটা দিন ছেলেটাকে কেমন যত্ন আত্তি করে। আমি চোখ বুঝলে ওদের কাছেই তো থাকতে হবে। বসো বাছা, এখানে পা গুটিয়ে বসো না, বিছানা একটু নোংরা হয়তো হবে। তুমি বুঝি ভাবছো ছেলেকে ওরা কিভাবে রাখছে, ফিরে গিয়ে আমি তা কি করে জানবো? এতকাল একটা জমিদারি চালিয়ে এলাম, আমার কি ওসব ভুল হয় বাছা? সে ব্যবস্থা করেই এসেছি। আমাদের পদ্ম ঝিকে 2 টাকা দিয়ে এসেছি। চোখ দিয়ে সব দেখবে, কান দিয়ে সব শুনবে, ফিরে গেলে আমায় সব বলবে। এখানে এসে চারু কথা বলে বেঁচেছে। বাড়িতে থাকলে ভাষার একটু সংযম দরকার হয়। কে জানে কে গাম্য মনে করবে, বুড়ি মনে করবে, কিন্তু যে যার হৃদয় চর্চা নিয়েই থাকে। কনক বলেছিল, আপনি তাহলে আছেন কদিন? আমার দেওরকে একটু দেখবেন মাসিমা। বাবার দয়া হতে 2 দিন লাগে কি 3 দিন লাগে তা ঠিক তো কিছু নেই। একা কি করে থাকবে এখানে ভেবে বড় ভাবনা হচ্ছিল। আপনি যখন রইলেন তখন অবশ্যই আর। কনক একটু হেসেছিল। শিশুকে ডেকে বলেছিল মাসিমাকে প্রণাম করতে। কাল কনক ধর্ণা দিয়ে স্থির হয়েছিল। এখন আজ তাদের এই বিপদ। ছেলে মানুষ শিশু একেবারে দিশেহারা হয়ে গিয়েছে। যে যা বলছে তাই করতে গিয়ে কিছুই সে করতে পারছে না। এদিকে যাত্রীবাসের কর্তা একটা গাড়ি ডেকে এনে ক্রমাগত বলছে, আরে তা যাও না হে ছোকরা, এই হাসপাতালে নিয়ে যাও না, এই সবাইকে মারবে নাকি? আরে আচ্ছা বেআক্কেল লোক তো বাবু তুমি, কথাটা জানাজানি হওয়ার আগে আমাকে একবার বলতে নেই? দেখুন দেখুন, আপনারা কেউ যাবেন না, কোনো ভয় নেই, আমি বলছি কোনো ভয় নেই। রোগী হাসপাতালে পাঠিয়ে এক্ষুনি প্রত্যেক ঘরের চৌকাঠ থেকে চাল পর্যন্ত ডিসইনফিট করে দিচ্ছি। আপনাদের যদি কিছু হয় তা আমায় বলবেন তখন। আরে হলে আর তোমায় বলে কি হবে বাপু? এই ধরনের প্রশ্ন করলে যাত্রীনিবাসের কর্তা চোখ লাল করে একবার তার দিকে তাকাচ্ছে, কিন্তু কোনো জবাব দেওয়ার লক্ষণ দেখাচ্ছে না। চারু সঙ্গের চাকরকে গাড়ি আনতে পাঠিয়ে দিল। শিশু এতক্ষণ তাকে দেখতে পায়নি। এবার তার দিকে চোখ পড়ায় সে যেন অকুলে কুল পেল। মাসিমা মাসিমা দেখুন না, এরা জোর করে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, আপনি একটু বলে দিন না। তা যাও না বাছা, হাসপাতালেই নিয়ে যাও, এখানে কি চিকিৎসা হয়? তারপর ভৎসনা করে বলল, এখনো একটা ডাক্তার ডাকুনি? করেছ কি? ডাক্তার আনতে পাঠাও বাছা, আগে ডাক্তার আনতে পাঠাও, তারপর অন্য কথা। বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বার হলো গাড়ি নিয়ে চাকর ফিরে আসলে শিশুকে ইশারায় কাছে ডেকে বলল, আমার পাথরের বাটিটা? বাটিটা বৌদি নোংরা করে ফেলেছে মাসিমা। চারু বিরক্ত হয়ে বলল, কেন নোংরা করেছে? পরের জিনিস নিলে সাবধানে রাখতে হয় বাপু। আচ্ছা, যা করেছে বেশ করেছে, এবার বাটিটা এনে দাও। একটু দাঁড়ান ধুয়ে দিচ্ছি। চারু অনাবশ্যক রূঢ়তার সঙ্গে বলল, দাঁড়ানোর আমার সময় নেই বাছা,
তোমার বাটি ধোবার জন্য গাড়ি ফেল করব নাকি? যেমন আছে তেমনি এনে দাও। শিশু আর কথা না বলে বাটি এনে দিল। চারু তার একখানা পরনের কাপড় মাটিতে বিছিয়ে বলল, দাও, এইতে দাও। অনেক পরত কাপড়ে বাটিটা সন্তর্পণে জড়িয়ে পুটলি করে চারু সেটা আলগোছে তুলে নিল। নিজের জিনিস ফিরিয়ে নিয়ে চোরের মতো কয়েকবার চারিদিকে চেয়ে শিশুর হাতে 10 টাকার নোট গুঁজে সে পালিয়ে আসলো। বাড়ি ফিরে ধুলো পায়ে সকলের আগে চারু পরীর হাতে পাথরের বাটিতে নির্মাল্য তুলে দিল। বলল, এক হাতে নয়, 2 হাতে ধর। ছেলের মা তুই, তোর তো সাহস কম নয় পড়ি। কপালে ঠেকিয়ে খেয়ে ফেল। দুটো ভাত দে দিদি। ভাত নয়, প্রসাদ খা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পরীর নির্মাল্য পান চেয়ে দেখল। তারপর বাটিটা নিয়ে স্নানের ঘরে সাবান দিয়ে সোডা দিয়ে অনেকবার মাজল। নিজে 1 ঘন্টা ধরে স্নান করে এসে বেতের বাস্কেট থেকে দেবতার ফুল বার করে ভুবনের কপালে ছুঁইয়ে জিজ্ঞাসা করল, তোকে সকলে ভালোবেসেছে ভুবন? ভুবন অস্বীকার করল। তোমার কাছে পালিয়ে যাচ্ছিলাম, কেষ্ট আমায় ধরে আনলো কেন? আমায় ঘরে বন্ধ করে রেখেছিল। চারু ঝিকে জিজ্ঞাসা করল, কিরে পদ্ম, সকলের ভাবসাব কিরকম দেখলি বলতো? পদ্ম জানালো সকলের ভাবসাব মন্দ নয়, আবার ভালোও নয়, মানে দুয়ের মাঝামাঝি। পরী তার বোনপোকে ঠিক সময় মতো না হোক ডেকে খাইয়েছে। মার জন্য হাউমাউ করে কাঁদলে ভোলানোর চেষ্টাও যে করেনি এমন নয়, তবে চোখে চোখে ওকে কেউ রাখেনি। কাল দুপুরবেলা ভুবন চুপি চুপি পালাচ্ছিল, পদ্ম দেখতে পেয়ে কেষ্টকে দিয়ে ধরিয়ে আনিয়েছে। গোলমাল শুনে এসে বনমালী তাকে কয়েক ঘন্টা ঘরে বন্ধ করে রেখেছিল। কি জানি মা, মার মতো কি কেউ করে? আমি চিরকাল বাঁচব না পদ্ম, তখন কি হবে? মারধর করেনি তো কেউ? ধরে আনবার সময় কাল কেষ্ট বুঝি ভুবনকে একটু মেরেছিল, কিন্তু পদ্ম সে কথা গোপন করে গেল। পদ্ম বলল কেউ তাকে মারধর করেনি। চারুর পুরো নাম চারু দর্শনা, পরীর পুরো নাম পরীরানী। এগুলি কেবল যে নাম তা নয়, মানানসই নাম। সারাদিন পরীকে চারু আজ বিশেষভাবে সুন্দরী দেখল, অপরূপ, অভিনব। পরী যতবার তার লাল করা ঠোঁট দুটি ফাঁক করে হাসল, ততবারই চারুর সর্বাঙ্গে একটা শিহরণ বয়ে গেল। ভাবল, না, এত রূপ নিয়ে সংসারে থাকাটা কিছু নয়। চারদিকে আগুন জ্বেলে দিত বই তো নয়। শরীরটা চারুর ভালো লাগছিল না। সে সকাল সকাল শুয়ে পড়ল। একটা আশঙ্কা সে মন থেকে কোনো মতেই দূর করতে পারছিল না যে আজ রাতেই যদি পরীর কলেরার লক্ষণ প্রকাশ পায়, ভুবনকে কোথাও সরানোর সময় পাওয়া যাবে না। তারকেশ্বরের সেই বউটির ভেদবমির কথা মনে করে চারুর গা ঘিন ঘিন করতে লাগলো। মনে হতে লাগলো একটা নোংরামির মধ্যে সে শুয়ে আছে। বিছানাটা অপবিত্র, অসুচি। সম্ভবত মনের ঘেন্নাতেই খানিক পরে চারুর বমি আসতে লাগলো। আর খানিক পরে সে প্রথমবার বমি করল। একবার বমি করেই তার মনে হলো সমস্ত শরীরের রস তার শুকিয়ে গিয়েছে। বমির শব্দে পরী উঠে এসেছিল। চারু কেঁদে তাকে বলল, ও পড়ি, আমার কলেরা হয়েছে, বনমালীকে ডাক শিগগিরি। বনমালী উঠে আসলো। ডাক্তারকে ফোন করা হলো। ডাক্তার আসলো 1 ঘন্টা পরে। ইতিমধ্যে চারুর মাথা একেবারে খারাপ হয়ে গিয়েছে। বিড়বিড় করে আপন মনে কি যে সে বকতে লাগলো, কেউ তার মানে বুঝল না। মানে বুঝুক আর না বুঝুক, বনমালী বারকতক তাকে শুনিয়েই দিল যে ভুবনের জন্য তার কোনো ভয় নেই। ভুবনের ভার সে নিল। পরীর মনে হলো তারও কিছু বলা দরকার। ভুবনকে আমি চোখে চোখে রাখবো দিদি, চোখের আড়াল করবো না কখনো। কিন্তু মরে গেলেও চারু কি এর একটা কথা বিশ্বাস করে? 40টা বছর সংসারে বাস করে মানুষের কাছে সে যে শিক্ষা পেয়েছে, শুধু মৃত্যু কেন,
যার বিধান তারও বোধহয় ক্ষমতা নেই সে শিক্ষা তাকে ভুলিয়ে দেয়। কদিন পরই খুব কাঁদল। দিদি আমায় বড় ভালোবাসতো এই কথা বনমালীকে সে যে কতবার শোনালো তার ইয়ত্তা নেই। বনমালী সভয়ে তাকে এড়িয়ে চলতে লাগলো। তখন পরী সভয়ে কান্নাও বন্ধ করলো এবং সুরও বদলিয়ে ফেলল। একদিনের তরে সুখ কাকে বলে জানেনি। তারপর ওই তো ছেলে গিয়েছে না বেঁচেছে। বনমালী বলল, শরীরও ভেঙে গিয়েছিল। হ্যাঁ, অম্বলের অসুখটা হবার পর থেকে একরকম মরবার দাখিল হয়েছিল। অথচ একটুও যত্ন হয়নি। না নিলে তো কারো যত্ন। তেমন মানুষই ছিল না দিদি। সকলের সেবাই করেছে প্রাণপণে, পরের জন্য খেটে প্রাণটা দিয়েছে। আর চোখে চেয়ে আবার বলল, বড় ঘা খেয়ে গেল। আমাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কি বলো? হলে না কেন? বাহ, বেশ। আমি হলাম মেয়ে মানুষ, আমাদের কি অত হিসাব থাকে? তুমি ঘরে এলে আমায় বলে বিশ্ব ব্রহ্মাণ্ড ভুল হয়ে যায়, সাবধান থাকবো? তাই নাকি? চারুর মৃত্যুর পর বনমালী দিনে অথবা রাতে কখনো পরীর ঘরে আসেনি। দুর্ভাবনার পরীর আর সীমা ছিল না। চুলে সেদিন সে অল্প একটু তেল দিল। এলো চুলে একটু স্নিগ্ধ রুক্ষতায় ভালো মানায়। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবার পর বাটিতে পাতলা করে আলতা গুলে গালে লাগিয়ে সিল্কের রুমাল দিয়ে মুছে নিল। ছোট একটা পান সেজে মুখে নিয়ে একটু চিবিয়ে ফেলে দিল। তারপর বনমালী বেড়াতে যাওয়ার সময় সামনে পড়ে একটু হাসল। শোনো, কাছে সরে এসো, কানে কানে বলি। একটা ফিডিং বোতল এনো, আমি মরুভূমি হয়ে গেছি। আনবে তো? আনবো। পদ্মর কাছে খোকা ভারী কাঁদছে পড়ি। পদ্মকে ইচ্ছে করে কাঁদায়। তা পদ্মর কাছে না দিলেই হয়? আমাকে সেজে গুজে ফিটফাট থাকতে না বললেই হয়। বনমালী তার গালে একটা টোকা দিল। না সাজলেই তোকে ভালো দেখায় পড়ি। বনমালী চলে গেলে পরী ছুটে গিয়ে পদ্মঝির কাছ থেকে খোকাকে ছিনিয়ে নিল। চোখ পাকিয়ে বলল, তোকে না 500 বার বলেছি বাবুর ধারে কাছেও খোকাকে নিয়ে যাবি না। পদ্ম একগাল হেসে বলল, বাবু নিচে ডাকলো গো, বললে খোকাকে আনতো পদ্মা। ভয় মরি দিদিমণি। মরণ তোমার, ভয় আবার কিসের? তা তুমি যাই বলো না কেন দিদিমণি, বাবুরে আমি বড্ড ডরাই। দেখলি না একেবারে বুকের মধ্যে কেমন ঢিপ 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 করতে থাকে। এই এত দূর থেকে বাবুরে আমি গড় করি। আচ্ছা আচ্ছা, বেশ করিস। তারপর কি হলো বল? ভয় ভয় কোকাকে তো নিয়ে গেলাম। বাবু কোলেও নিলে, আদর করলে, আবার চুমো পর্যন্ত খেলে। তারপর বললে, বেশ ছেলেটা না রে পদ্ম। আমি তো একেবারে লজ্জায় মরি দিদিমণি। বনমালী বেরিয়ে ফিরলে পরী বলল, আচ্ছা, পরের ছেলেকে তুমি এত ভালোবাসলে কি করে বলো তো? তোমার হিংসা হয় না? না, দুদিনের জন্য এসেছে, ওকে আবার হিংসে করব কি? বরং তোর ছেলে বলেই ভালোবাসি। পরীর মুখ শুকিয়ে গেল। এ কি পরিণাম! সংক্ষিপ্ত ও সাংঘাতিক। আর সে কি প্রত্যহ তাকে মিথ্যা বলেছে? বনমালীর এই উগ্র আবেগময় ভালোবাসা এর মধ্যে হুঁপে গেল কি করে? আজন্ম দেখে এসেও আরশিতে নিজেকে তার প্রত্যহ নতুন মনে হয়। আপনার রূপ এবং যৌবনের এক একটা অভিনব ভঙ্গিমা আজও সে প্রত্যহ আবিষ্কার করে। আর বনমালীর কাছেই এর মধ্যে পুরনো হয়ে গেল। মাথায় না তুলে বনমালী তাকে কোথায় নামিয়ে দিতে চায়? পরীর বুক দুরু দুরু করতে লাগলো। তার পাপের সমান অংশীদার তখনও চোখের আড়ালে চলে যায়নি। তাকিয়ে দেখে পরীর মনে হলো পদ্মঝি বড় মিথ্যে কথা বলেনি। বনমালীকে সেও কম ভয় করে না। অবস্থাকে অতিক্রম করে যাওয়া বনমালীর চিরদিনের স্বভাব। জীবনের কোনো স্তরই একটা সংক্ষিপ্ত সময়ের জন্য ছাড়া তাকে নিজস্ব করে রাখতে পারেনি। জীবনের বৈচিত্র্যগুলি বনমালী দ্রুত গতিতে সমগ্রভাবে আয়ত্ত করে নেয়। তার উপভোগ যেমন প্রখর তেমনই অধীর। স্থূল হোক বা সূক্ষ্ম হোক, জীবনের রসবস্তুকে সে তাড়াতাড়ি জীর্ণ করে শ্রান্ত হয়ে পড়ে। তাকে জব্দ করেছিল চারু। চারু তার প্রথম বয়সের নেশা, অদম্য, অবুঝ, বহুকাল স্থায়ী। যে বয়সে নারী দেহের
সুলভতা সম্বন্ধে প্রথম জ্ঞান জন্মে, নারী মনের দুর্বলতায় প্রথম হতাশা জাগে। চারুকে বনমালী সেই বয়সে দেহ মন দিয়ে চেয়েছিল। চারু রীতিমতো তাকে নিয়ে খেলা করত, ওষুধের ডোজে আশা দিয়ে তার প্রেমকে বাঁচিয়ে রাখত এবং প্রাণপণে এই খেলার উন্মাদনা উপভোগ করত। বনমালীর এক গ্লাসে পেট ভরানোর প্রবৃত্তি ক্ষুধাতুর বন্য জন্তুর মতো চারুর দুর্ভেদ্য সাবধানতা ঘিরে পাক খেয়ে মূর্ত দিনের পর দিন, মাসের পর মাস। পরীর রূপ আছে, চারুর মতো প্রতিভা নেই। বনমালীর পাক খাওয়া মনকে সে একাভিমুখী করে রাখতে পারল না। তার নদীতে হাঁটু ডুবিয়ে বনমালী পার হয়ে গেল, সে তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারল না। পরী তার ঘরে সযত্নে শয্যা রচনা করে রাখে, বালিশের নিচে সুঁই আর বেল ফুল রেখে দেয়, কিন্তু যার জন্য ফুলগুলো হাঁপিয়ে হাঁপিয়ে চাপা গন্ধ বিলায় সে আসে না। সোজাসুজি নিমন্ত্রণ করবার সাহস পরীর নেই। জানালায় বসে সে শুধু কাঁদে। এখন প্রকৃত বর্ষাকাল, প্রতি রাত্রেই প্রায় বাদল নামে। গাঢ় ভেজা অন্ধকারে বিবরবাসিনী নগরকন্যার মতো পরী ফুলে ফুলে সাশ্রু নিঃশ্বাস নেয়। খোকা কাঁদে, ককায়, তার গলা ভেঙে আসে। শ্রান্ত হয়ে একসময় সে ঘুমিয়ে পড়ে। পরী সারা শব্দ দেয় না। খানিক পরে খোকার মুখের ওপর ঝুঁকে মন্ত্রোচ্চারণের মতো বলতে থাকে, শোধ নিস, শোধ নিস, তাতেই হবে, ছাড়বি কেন, শোধ নিস। তারপর অদম্য আক্রোশে খোকার দুই কাঁধ ধরে সজোরে ঝাঁকি দিয়ে চেঁচিয়ে ওঠে, কেন তুই এসেছিলি আরামজাদা? গভীর রাতে দরজা খুলে সে বাইরে চলে যায়। প্যাসেজের আলো নিভিয়ে অন্ধকারে এ বারান্দা ও বারান্দা ঘুরে বেড়ায়, ঘরে ঘরে উঁকি দেয়। বনমালীর ঘরের দরজায় কান পেতে দাঁড়িয়ে থাকে। একদিন নৈশ পর্যটনের সময় ভুবনের ঘরে উঁকি দিয়ে সে দেখতে পেল বিছানায় উপুর হয়ে সে হাপুস নয়নে কাঁদছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা সে খানিকক্ষণ উপভোগ করল। সে চিরদিনই দুঃখী, অন্যের দুঃখ দেখলে সে আনন্দ পায়। তারপর সে পা টিপে টিপে গিয়ে বনমালীকে ডেকে তুলল। ভুবন কিরকম করছে দেখবে চলো। হ্যাঁ, কিরকম করছে? কিরকম করছে, কাঁদছে আর ছটফট করছে। অন্ধকারে পরী বনমালীর গা ঘেঁষে আসলো। বনমালী বলল, প্যাসেজের আলো নিভিয়েছে কে? আমি। বনমালী সুইচ টিপে আলো জ্বালল। পরী সংকুচিত হয়ে বলল, দেখো তো কি করলে, নিভিয়ে দাও। বনমালী তার আলো নিভানোর প্রয়োজনটা চেয়ে দেখল না। ঘরে যাও বলে ভুবনের ঘরের দিকে আগিয়ে দিল। রোষে ক্ষোভে আত্মহারা পরী আলোকাকে লজ্জা দিয়ে আলোর নিচে দাঁড়িয়ে রইল। বনমালীর পাশের ঘরখানা হেমলতার। তিনি দিনের বেলায় বিছানায় শুয়ে থাকেন বলে রাত্রে বিছানায় শুয়ে আর ঘুমন না, শুধু ঝিমান। বারান্দায় কথা শুনে তিনি বাইরে বেরিয়ে আসলেন। কে রে, পড়ি নাকি? বনমালীর ঘরের সামনে দাঁড়িয়ে তুই কি করছিস পড়ি? বলে ঠাহর করে দেখে যোগ দিলেন, মরণ তোমার, বেহায় আমি। পরী তখন যে কাজ করে বসল তার অর্থ এবং উদ্দেশ্য পরিষ্কার। চট করে বনমালীর ঘরে ঢুকে সে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল এবং স্তম্ভিতা হেমলতা নড়ার শক্তি ফিরে পাওয়ার আগেই বনমালীর একটা চাদর গায়ে জড়িয়ে তার পাশ কাটিয়ে ছুটে নিজের ঘরে চলে গেল। হেমলতা শূন্যকে সম্বোধন করে বললেন, এ কি কাণ্ড মা? হ্যাঁ? পরের দিনটা কোনো রকমে চুপ করে থেকে তারপরের দিন হেমলতা ছেলেকে অনুরোধ করলেন, পরীকে পাঠিয়ে দে বনমালী। দেব, এখন থাক। পরীকে এখন সে অবহেলা করছে। অমন সুন্দর একটা পুতুলের আবোল তাবোল নাচ দেখতে তার ভারী মজা লাগছে। এ অবস্থাটি অতিক্রান্ত না হলে বনমালী তাকে কোথাও পাঠাবে না। হেমলতা অত জানেন না। তিনি আবার বললেন, না বাবা, পাঠিয়ে দে। স্বামী থাক, স্বামীর ঘরে তো আছে।
কেন পরের বোঝা ঘাড়ে নিচ্ছিস? বনমালী হাই তুলে বলল, দুটি খায়। ও আবার বোঝা কি মা? হেমলতা আর কিছু বলতে সাহস পেলেন না। ডাইনির মায়া থেকে ছেলেকে কেমন করে উদ্ধার করবেন শুয়ে তাই ভাবতে লাগলেন। কবিরাজের মাথা গরম না করার উপদেশটা পর্যন্ত তার মনে রইল না। দুদিন পরে আবার বললেন, যা রাগী মানুষ তুই, তোকে বলতে সাহস হয় না, কিন্তু চোখ মেলে তো আরে দেখা যায় না রে বনমালী। কি হয়েছে? রাগের মাথায় কিছু করে বসবি না বল। না না, আমার রাগ হবে না, বলো। হেমলতা গলা নিচু করে বললেন, পরীর স্বভাব চরিত্র ভালো নয় রে বনমালী। মেয়ে খিটখিটে ডান। শ্রীধরের ভাইটা তো আসে জানিস, এই যে রোগা লম্বা কোকড়া কোকড়া চুল। জানি, আমার চিঠি টাইপ করে। আমি নিজের চোখে দেখেছি বনমালী। দুপুরবেলা সেদিন চোরের মতো পরীর ঘর থেকে বেরিয়ে এদিক চেয়ে ওদিক চেয়ে নিচে নেমে গেল। কবে? পরশু। পরশু তো আমি তখন পরীর ঘরেই ছিলাম। টাইপ করার জন্য শ্রীধরের ভাই একটা দরকারি চিঠি নিতে এসেছিল। মানুষকে অত সন্দেহ করো না মা, পরী সেরকম নয়। হেমলতার মাথা ঘুরতে লাগলো। তার মিথ্যের পাশে ছেলের মিথ্যে এসে দাঁড়ানো মাত্র মুখোশ গেল খুলে, গোপন সত্য প্রকাশ হয়ে গেল। লজ্জার আর সীমা রইল না। বনমালী চলে গেলে তিনি ভাবলেন, বাহাদুরি করতে যাওয়ার এই শাস্তি। চুপচাপ থাকলেই তো হতো। 38 বছরের লাখপতি ছেলের ভালো করতে যাওয়া কি তার সাজে? এদিকে বনমালীর স্বাভাবিক সংযত নির্মমতায় পরী পাগল হয়ে উঠল। কেন এরকম হলো? বনমালীর অমন উদ্দাম কামনা তুবড়ির মতো জ্বলে উঠে এমন অকস্মাৎ কেমন করে নিভে গেল কিছুই সে বোঝে না। দিনরাত আগের অবস্থা ফিরে আনবার উপায় চিন্তা করে ভাবে। অভিমান হয়ে সে গম্ভীর হয়ে থাকবে, যেন কিছুই হয়নি এমনভাবে হেসে খেলে দিন কাটাবে, আর কারোর দিকে একটু ঝুঁকবে। একদিন রাত দুপুরে ঘরে গিয়ে পাগলের মতো ঝাঁপিয়ে পড়বে, পায়ে ধরে যে দোষী করে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নেবে। এর মধ্যে শেষ কল্পনা দুটিকে সে কার্যে পরিণত করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। দিন দিন পরী শুকিয়ে যায়। ভুবনকে এখন বনমালী খুব ভালোবাসে, অন্তত তার ভাব দেখে তাই মনে হয়। কেষ্টকে সে অন্য কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছে। ভুবনকে সর্বদা চোখে চোখে রাখবে। খাওয়ার সময় বনমালী ভুবনকে কাছে খাওয়াতে বসায়। প্রায়ই তাকে সঙ্গে নিয়ে মোটর চাপিয়ে বেড়াতে যায়। অবসর সময়ে কাছে ডেকে তার সঙ্গে কথা বলে, তাকে নানান বিষয় শেখাবার চেষ্টা করে। তার বুদ্ধির জড়তা বিনষ্ট করবে এই তার ইচ্ছা। কাজের মতো একটা কাজ পেয়ে বনমালী ভারী খুশি। বলে, ওকে চারুদি বোকা করে রেখেছিল। হ্যাঁ, আসলে কিন্তু ও বোকা নয়। পরী তোষামত করে বলে, আগে থাকতে আমার হাতে পড়লে একদিনও মানুষ হয়ে যেত। খোকাকেও তুমি মানুষ করে দিও। যেন মানুষ করবে না, তাই বলে দিচ্ছি। বনমালীর প্রতি ভুবনের আনুগত্য অদ্ভুত। হেমলতার জ্বর হয়েছে, তিনি আর বাঁচবার আশা করেন না, তাই প্রাণপণে ছেলের সেবা আদায় করে নিচ্ছেন। বনমালী বলে, অফিসে কাজ আছে মা, যেতে হবে। আমায় চিতায় তুলে দিয়ে যাস। শিয়রে বসে বসে বিরক্ত হয়ে বনমালী বিকালে বাগানে পায়চারি করতে যায়। এদিকে ভুবন বারবার হলঘরের বড় ঘড়িটার দিকে তাকিয়ে থাকে। একবার সে ভয়ানক চমকে ওঠে। এইমাত্র সে দেখে গেল 5:20 হয়েছে। এর মধ্যে 6:30 বাজতে চলল কি করে? ঘড়ির ডায়ালটা ভালো করে দেখবার চেষ্টায় ভুবনের প্রকাণ্ড দেহটা বিহ্বল প্রশ্নের ভঙ্গিতে পিছন দিকে হেলে যায়। তারপর একসময় সে তার ভুল বুঝতে পারে। ঘড়ির বড় কাঁটা আর ছোট কাঁটার মধ্যে গোলমাল করে ফেলে সে যেন ভারী কৌতুক করেছে এমনইভাবে সে হেসে ফেলে। মুষ্টি তুলে ঘড়িটাকে শাসন করে বলে, ভেঙে ফেলে রেখে দেব, পাজি কোথাকার। ঘড়িতে 6টা বাজতে আরম্ভ করা মাত্রই সে বাগানে ছুটে যায়। বলে, 6টা বাজলো মামা। তার কথা শেষ হওয়ার আগে অথবা পরে হলঘরের ঘড়িটা নীরব হয় ঠিক বোঝা যায় না। বনমালীর এক প্রকার অভূতপূর্ব অনুভূতি হয়। 6টার সময় হেমলতাকে ওষুধ খাওয়াতে হবে,
কিন্তু সময় মতো ডেকে দেওয়ার কথা ওকে সে কিছুই বলেনি। যাকে বলেছিল সে হয়তো কার সঙ্গে গল্পে মেতেছে, কিন্তু অন্যকে দেওয়া তার সে আদেশ ভুবন ভোলেনি। কাঁটায় কাঁটায় অক্ষরে অক্ষরে আদেশ পালন করেছে। কেন করেছে? তাকে একটু খুশি করার জন্য, কোনো প্রত্যাশা করে নয়, কোনো মতলব হাসিল করবার জন্য নয়। তাকে খুশি করবার প্রেরণা মনের মধ্যে ছিল শুধু এই জন্যে। ভুবনকে সে যে ভালো বলেছে সেটা তাই অকারণ নয়। ভুবনের নিষ্কাম প্রেম ছাড়া আরও একটা গৌণ কারণও এর ছিল। চারুর জন্য পরী কেঁদেছে, কিন্তু তার কান্নায় বনমালী হয়েছে বিরক্ত। চারুর জন্য ভুবনের শোক একটিবার মাত্র দেখে বনমালীর মনে শোকের ছোঁয়াচ লেগেছে। আহত পশুর মতো ভুবন মধ্যে মধ্যে মার জন্য ছটপট করে কাঁদে। বনমালীর শুষ্ক তৃণহীন জগতে এক পশলা বৃষ্টি হয়ে যায়। পরীর সামনেই একদিন সে ভুবনকে বলল, একটা বাড়ি নিবি ভুবন? নেব মামা। আচ্ছা, তোকে একটা বাড়ি লিখে দেব, কেমন? এ বাড়ি অবশ্য নয়, শ্যামবাজারের একটা ছোট্ট বাড়ি সম্প্রতি এক প্রকার বিনামূল্যেই বনমালীর হাতে এসেছে। সেই বাড়িটি দান করবার কথাই সে ভাবছিল, কিন্তু পরী তো তার মনের খবর রাখে না। সে ভাবল ভুবনকে বনমালী এই বাড়িটাই দিয়ে দেবে। একদিন মিথ্যে করে চারুকে সে যা বলেছিল তাই পালন করবে। পরীর বুকের মধ্যে জ্বালা করতে লাগলো। খোকাকে অনেকক্ষণ বুকে চেপে রেখেও সে জ্বালা তার কমল না। সারাদিন তার মেজাজ রুক্ষ হয়ে রইল। বনমালীর আশ্রিতাদের মধ্যে সকলের চেয়ে নিরীহ খেন্তির মাকে এমন অপমানই সে করল যে গৃহপালিত কুকুরের মতো অপমান জ্ঞানহীন সেই নারীটি কেঁদে ফেলল। তারপর পদ্মঝির সঙ্গে পরীর কলহ হয়ে গেল। বিকালে বিনা অপরাধে কেষ্টকে তার পায়ের ঘাসের চটি ছুঁড়ে মারল এবং পঞ্চমী তিথিতে একাদশী করে গভীর রাতে উন্মাত্তার মতো বনমালীর রুদ্ধ দরজার সামনে মাথা কপাল কুঁটে এসে ঘুমন্ত ছেলেটাকে হ্যাঁচকা টানে কোলে তুলে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য তার কচি গলাটি সজোরে টিপে ধরল। গলা ছেড়ে দেওয়ার পর কাশতে কাশতে খোকা বমি করে ফেলল। পরের দিন দেখা গেল গলা তার লাল হয়ে আছে এবং কাঁদতে গিয়ে সে শব্দ বার করতে পারছে না। পদ্ম ভয় পেয়ে বলল, কি করে এমনটা হলো দিদিমণি? বাবুর কীর্তিপদ্ম অন্ধকারে সেরে যাবে, আমি ভাবলাম পেলেগ বেড়ালটার হয়েছিল দেখনি? আমি তো ঘেন্নায় মরি দিদিমণি, গলা জুড়ে এই ঘা পুষে একেবারে রক্ত। কয়েকদিন পর হেমলতার অসুখ হঠাৎ বেড়ে যাওয়ায় তাকে নিয়ে বনমালী বিশেষ ব্যস্ত আছে। দুপুরবেলা পরী চুপি চুপি ভুবনকে বলল, মার কাছে যাবি ভুবন? ভুবন উৎসুক হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। এক কাজ করতে হবে, জামা গায়ে চুপি চুপি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গলিতে দাঁড়িয়ে থাকবি। যা, আমি যাচ্ছি, গাড়ি চাপিয়ে তোকে মার কাছে নিয়ে যাব। ভুবন তৎক্ষণাৎ জামা গায়ে দিল। মামাকে বলে যাই। তবেই তুমি গিয়েছো, মামা তোকে যেতে দেবে ভেবেছিস? ছাই দেবে। ভুবন আর কথা বলল না, চটি পায়ে দিয়ে মার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিল। কাউকে কিছু বলিস না কিন্তু, খবরদার, বললে নিয়ে যাব না। যা, রাস্তায় দাঁড়াগে। ভুবনের 1 মিনিট পরে খোকাকে কোলে নিয়ে খিড়কির দরজা দিয়ে বাড়ির পেছনের দিকের গলিতে নেমে গিয়ে পরী দেখল ভুবন তার প্রতীক্ষায় চঞ্চল হয়ে আছে। হাত ধরে পরী তাকে হনহন করে টেনে নিয়ে চলল। বড় রাস্তায় পড়ে ট্যাক্সি ধরে হাজির করল একেবারে হাওড়া স্টেশনে। দরাজ হাতে অনেকগুলি নোট কাউন্টারের ওপাশে চালান করে দিয়ে বম্বে পর্যন্ত ফার্স্ট ক্লাসের একখানা টিকিট কিনে গাড়ি ছাড়ার অল্প আগেই পরী ভুবনকে বম্বে মেলের একখানা খালি ফার্স্ট ক্লাস কামরায় তুলে দিল। যা যা বলেছি মনে আছে ভুবন? কাল বিকেলে ঠিক 6টার সময় যেখানে গাড়ি থামবে সেইখানে নেমে যাবি। ভুবন বলল, আমি ঘড়ি দেখতে পারি মাসি। পকেট থেকে 10 টাকা দামের ঘড়িটি বার করে দেখে বলল, মামা দিয়েছে। কটা বেজেছে জানো? হে হে 3টে বেজেছে। ঘড়ি দেখে কাল ঠিক 6টার সময় নেমে যাবি। গাড়ি না থামলেও লাফিয়ে নেমে যাবি। মার কাছে যাচ্ছিস কি না দেখিস, তোর কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা।
রেলের লোক টিকিট দেখতে চাইলে দেখাবি, খিদে পেলে খাবার কিনে খাবি। টাকা ঠিক রেখেছিস? ওটা 5 টাকার নোট জানিস তো? ভাঙিয়ে কাল খাবার কিনিস। হ্যাঁ, মা স্টেশনে আসবে মাসি? আসবে। ভুবনের মুখ হাসিতে ভরে গেল। খোকাকে দাও না মাসি, একটা চুমু খাই। পরি খোকাকে বুকের মধ্যে আঁকড়ে ধরল। না না, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। গলির মুখে ট্যাক্সি ছেড়ে দিয়ে খিড়কির দরজা দিয়েই পরি বাড়ি ঢুকল। তাকে অভ্যর্থনা করল বনমালী স্বয়ং। ভুবনকে কোথায় রেখে এলি পরি? ভুবন? ভুবনের আমি কি জানি, বাড়ি নেই। কেষ্ট, এদিকে আয়। কেষ্ট ভয়ে এসে দাঁড়ালো। তোকে ছেড়ে দিলাম কেষ্ট, মাইনে যা জমেছে পাবি না। এখন পালিয়ে যা, পালা পালা পালা, দাঁড়িয়ে থাকলে কিন্তু পুলিশে দেব। কেষ্ট কাঁদো কাঁদো হয়ে বলল, কেন বাবু? রাত দুপুরে দুতলায় এসে দাঁড়িয়ে থাকিস বলে আমার 900 টাকা চুরি গেছে। ঝি চাকর আশ্রিত আশ্রিতারা চারিদিকে ভিড় করে দাঁড়িয়ে আছে। পরীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল। অতি কষ্টে জিজ্ঞাসা করল, ভুবন কোথায় গেছে কেষ্ট? পালিয়ে গেছে? কেষ্টর হয়ে জবাব দিল বনমালী, ও জানে না, তুই ঘরে যা পড়ি। দোতলায় যে ঘরখানায় সে এতদিন ছিল, বনমালী যে সে ঘরখানার কথা বলেনি, ঘরে ঢুকেই পড়ি তা টের পেল। তার সমস্ত জিনিস অদৃশ্য হয়েছে। ধোয়া মোছা শূন্য ঘরের মাঝখানে এসে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বনমালী এসে বলল, এখানে থাকতে তোর অসুবিধে হচ্ছিল বলে তোকে নিচের একটা ঘর দিয়েছি পড়ি, খেন্তির পাশের ঘরখানা। নিচে ভাঁড়ারের পাশে এক সারিতে খান সাথে ঘর আছে। বনমালী যাদের খেতে দেয় ওটা তাদের কলোনি অথবা বস্তি। খেন্তির পাশের ঘরখানা ওই সরণিতেই। পরীর মুখ পাংশু হয়ে গেল। ইতিমধ্যে শুধু সন্দেহের ওপর তার বিচার হয়ে শাস্তির ব্যবস্থা হয়ে গিয়েছে, এটা সে হঠাৎ ধারণা করে উঠতে পারল না। এ বাড়িতে যাদের স্থান ঝি চাকরেরও নিচে, বনমালী অনায়াসে তাকে তাদের দলে নামিয়ে দিল। সারাদিন ধরে এসে যে নিজের অনুপস্থিতির কৈফিয়ত রচনা করেছে, সেটা একবার শোনাও দরকার মনে করল না। সে কেঁদে ফেলার উপক্রম করে বলল, আমি কি করেছি? তোমার গা ছুঁয়ে বলছি। কিন্তু গা সে ছোবে কার? বনমালী এগিয়ে গিয়েছে, বিদায় নিয়েছে। পরীকে নিচেই যেতে হলো। খেন্তি বলল, কি গো, ওপর থেকে তাড়িয়ে দিলে? বড় লোকের মর্জি দিদি, কি করবে বলো? কি যে বলো তার ঠিক নেই। তাড়িয়ে আবার দেবে কে? আমি যেচে এসেছি। ওপরে যেসব লেচাচার, বিধবা মানুষ আমি, আমার পোষালো না। ভাবলে অবাক লাগে বোন, এ বাড়ি তো একদিন তোমার নিজের দিদির ছিল। আজ যে রানী, কাল সে দাসী। হায় রে কপাল। ছোট স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে ঢুকে পরী কেঁদে ফেলল। খেন্তি পিছু পিছু এসে বলল, কাঁদছো কেন? শুয়ে যাবে। বলে সে পরীর বিছানাতে বসল। শোনো বলি, কলকাতার সে বাড়িতে আমি যখন কপাল পুড়িয়ে এলাম। পরী বাধা দিয়ে বলল, থাক, তুমি যাও। শোনোই না, আমি যখন কপাল পুড়িয়ে এলাম, বাড়ির রাজা আমাকে বললে, নিচেটা স্যাঁতস্যাঁতে, তুই ওপরেই থাক। তোর মার সহ্য হয়ে গেছে, কিছু হবে না, তোর অসুখ করবে। খেন্তির হঠাৎ খেয়াল হলো পরী সখী নয়, ওকে শুনিয়ে বুক হালকা হবে না। হঠাৎ গম্ভীর হয়ে ঢোক গিলে এসে বলল, ব্যাপার বুঝে আমি আর রাজি হলাম না, নিচে মার কাছেই রইলাম। পরী শুয়ে পড়ল। আগা গোড়া চাদর মুড়ি দিয়ে বলল, আমার জ্বর আসছে, তুমি যাও ভাই। একদিন হেমলতা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, ভুবনের কোনো খোঁজ করলি না? আপদ গেছে যাক। ঠিক সেই সময় মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছিল। দেখতে দেখতে সেটা সুন্দরবনের ওপর পৌঁছে গেল। মানুষের সঙ্গ ত্যাগ করে বনের পশুরা যেখানে আশ্রয় নিয়েছে।